বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের এই ফিনান্স ও ব্যাংকিং ভিডিও ক্লাসে সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, সহকারী শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে ভালো রয়েছ। আলহামদুলিল্লাহ, তোমরা যেখানেই থাকো ভালো থাকো এই প্রত্যাশায় রাখছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত রয়েছ যে আমরা তোমাদের ব্যাংকের আমানত নামক যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের উপরে গত একটা ক্লাস আমি আলোচনা করেছি। তো আমার আলোচনা থেকে যারা হোমওয়ার্কগুলো দেখিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা হোমওয়ার্কগুলো দেখাওনি তারা যেন হোমওয়ার্কটা দেখাতে পারো সেই প্রত্যাশায় রাখছি। তো আমি শুরুতেই গত ক্লাস থেকে কিছু প্রশ্নের অ্যান্সার তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। একজন বলো, চলতি হিসাব বলতে কি বুঝো? আরেকটা প্রশ্ন, চলতি হিসাবে ব্যাংকে টাকা জমা দেওয়ার নিয়মটা কি? সর্বশেষ আরেকটা প্রশ্ন, স্থায়ী যে হিসাব রয়েছে সেই স্থায়ী হিসাবের আসলে আমরা যে মেয়াদের ভিত্তিতে টাকা জমা দিই সেই মেয়াদগুলো কত? তোমাদের বইতে মেয়াদটা কিন্তু স্পষ্টভাবেই দেয়া আছে যে এত এত মেয়াদের জন্য টাকা জমা রাখা হয়। তো যেহেতু এগুলো গত ক্লাসের লেকচার থেকে প্রশ্ন করা হলো, আশা করব তোমরা সকলেই এই প্রশ্নের অ্যান্সারগুলো বেশ ভালোভাবেই দিতে পেরেছো। তাহলে আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বইয়ের 114 নম্বর পৃষ্ঠায় পড়া হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। একজন ব্যক্তি ব্যাংকে হিসাব খুলতে চাচ্ছে, ধরো আমি ব্যাংকে হিসাব খুলতে চাচ্ছি বা তোমরাই ব্যাংকে হিসাব খুলতে চাচ্ছ। তো আমরা তো গত ক্লাসে পড়েছি যে চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, এই হিসাবগুলো ব্যাংকে খোলা যায়। তো ব্যাংকে যে হিসাব খুলব এক্ষেত্রে আমি কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো, চিন্তা ভাবনা করব, বিবেচনায় রাখব, এই বিষয়ের উপরেই আজকের আমাদের ক্লাসটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক শিক্ষণীয় একটা বিষয়। দেখো, অনেকেই যাদের লেখাপড়া শেষ করে বের হয়ে গেছে বা লেখাপড়া জানে না, অন্যান্য বিষয়গুলো পড়ে, তারাও কিন্তু হয়তো এই বিষয়টা নিয়ে অজানা থাকতে পারে। যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে তারা হয়তো কারো কাছে জিজ্ঞেস করবে যে আমি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তো আমার কি কি বিষয়গুলো একটু চিন্তা ভাবনা করা দরকার, কোনটা ভাবতে হবে, কোনটা ভালো কোনটা খারাপ। তো এই বিষয়গুলো তোমরা কিন্তু এখন থেকে শিখতে পারবে। তো আমি আমার ভাষায় বর্ণনা করার চেষ্টা করব, তোমরা অবশ্যই মূল বইটা পড়বে। মূল বই থেকে অনেক কিছু শেখা যায়। এমন কোনো বহুনির্বাচনী প্রশ্ন পরীক্ষাতে থাকে না যে প্রশ্নটা আসলে মূল বইতে নাই, অর্থাৎ এই বইয়ের বিকল্প নাই। তোমরা 30-এ 30 মার্কই যদি পেতে চাও বহুনির্বাচনী প্রশ্ন, তাহলে মূল বইটাকে ভালোভাবে আঁকড়িয়ে ধরতে হবে। তো যা হোক, তাহলে আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়। 1 নম্বর পয়েন্ট দিয়েছে ব্যাংকের অবস্থান, অর্থাৎ কোথায় ব্যাংকটি অবস্থিত। আমি এই জায়গায় রয়েছি, এখন দেখা যাচ্ছে আমি যে জেলায় বসবাস করি, যে এলাকাতে বসবাস করি, যে থানার মধ্যে বসবাস করি, তো আমি যদি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে আমার লোকাল অর্থাৎ আমার কাছে যেটা, সেখানেই আমি ব্যাংকে অ্যাকাউন্ট খুলব, সুবিধা হবে, অনেকগুলো সুবিধা হবে। আমার হঠাৎ টাকার প্রয়োজন হতে পারে, টাকা জমা দেওয়ার প্রয়োজন হতে পারে, তাহলে কোন জায়গায় ব্যাংকটা রয়েছে এটাও কিন্তু চিন্তা করতে হবে। দেখা যাচ্ছে আমি গ্রামে বসবাস করছি, গ্রামে অনেক ব্যাংক রয়েছে, কিন্তু শহরে এসে আমি অ্যাকাউন্ট খুললাম, তো এক্ষেত্রে যাতায়াতের একটা বিভিন্ন ধরনের বিড়ম্বনায় পড়তেও পারো। এর জন্য খুবই সহজ পয়েন্ট যে ব্যাংকের অবস্থানটাও তোমাকে অবশ্যই চিন্তায় আনতে হবে। বলছে দক্ষতা, দেখো যে কাজের মানুষের যে গতি, মানুষের যে অ্যাবিলিটি, আসলে এই অ্যাবিলিটির উপরেই কিন্তু আমাদের সফলতা নির্ভর করে। তো আমি একটা ব্যাংকে গেলাম, তো যে দেখি যে যারা কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, তাদের কাজের মধ্যে কোনো গতি নয়, তারা কাজ যেগুলো করে সেগুলো ভুল করে, তাহলে আমি নিশ্চয়ই এমন কোনো ব্যাংকে যাব না যাদের কাজের গতি নাই বা কাজের মধ্যে ভুল রয়েছে, অনেক সময় নেয়।
তো আমাকে মাথায় রাখতে হবে যে আমি যেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি তাদের দক্ষতা কতটুকু, তারা কতটুকু দক্ষতা দিয়ে গ্রাহকদেরকে সেবা দিতে পারছে। তাহলে এটাও আশা করি বুঝেছো। 3 নম্বর পয়েন্ট দেখো, বহুমুখী সেবা। তো ব্যাংকেও এই যে আমার ব্যাংকে হিসাব খোলার যে বিবেচ্য বিষয় তোমাদের বইতে কিন্তু অল্প করেই বর্ণনা করা আছে। আসলে একটা ব্যাংক শুধুমাত্র যে টাকা জমা নেয় বা টাকা দেয় এটা না, এর বাইরেও তারা বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে। তাহলে ব্যাংক কোন কোন সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে এটাও কিন্তু তোমাকে মাথায় রেখেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি এই ব্যাংকে টাকা জমা রাখবো। বৈদেশিক বিনিময়, আমরা যারা বৈদেশিক লেনদেনের বা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত তারা কিন্তু ব্যাংক ছাড়া আমরা অন্য কথা চিন্তাই করতে পারি না। কেননা আমাদের যাবতীয় বৈদেশিক বাণিজ্যের যে আর্থিক লেনদেনগুলো হয়ে থাকে এগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমেই হয়ে থাকে। তাহলে কোন ব্যাংক কত দ্রুততার সাথে আমাদের বৈদেশিক লেনদেনগুলো নিষ্পত্তি করতে পারবে এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে। পরের পয়েন্ট বলা হচ্ছে সুনাম। দেখো, একটা পণ্যের অনেকগুলো পাশাপাশি দোকান থাকলেও দেখবে কোনো দোকানে অনেক কাস্টমার, অনেকজন যায়, আবার কোনো দোকানে যায় না। আমরা যদি ওষুধের ব্যবসার কথাই ধরি দেখবে পাশাপাশি অনেক দোকান রয়েছে, তারপরে একটা দোকানে সিরিয়াল দিয়ে শেষ করতে পারে না, আবার আরেক দোকানে তোমার হচ্ছে কাস্টমার কম। তো এই যে বাড়তি কাস্টমার যাচ্ছে এর নামই হচ্ছে সুনাম। তো সুনামকে এটা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম। হয়তো ওই দোকানদারের ব্যবহার ভালো, ন্যায্য মূল্যে পণ্য দেয়, পণ্যে কখনো ভেজাল দেয় না, প্রত্যেকটা তাদের আচার ব্যবহারগুলো ভালো, এই সার্বিক বিষয়গুলো নিয়েই কিন্তু হচ্ছে সুনাম। তো এই সুনাম আমাদের যে আশেপাশে অনেকগুলো ব্যাংক রয়েছে প্রত্যেকটা ব্যাংকের কিন্তু এই রকম সুনাম সমান হয় না। তো কোন ব্যাংকের সুনাম ভালো, কোন ব্যাংকের সাথে লেনদেন করলে আমরা বেশি সুবিধা অর্জন করতে পারবো এই বিষয়টাও তোমাকে মাথায় রাখতে হবে। তারপরে শাখা, দেখো আমরা অনলাইন ব্যাংকিং সিস্টেমে কিন্তু মুহূর্তের মধ্যেই দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সহজেই টাকা স্থানান্তর করতে পারি। আসলে যখন আমার এই রাজশাহী শহর থেকে ঢাকায়, কুমিল্লায় বা ময়মনসিংহ এরকম দূরবর্তী এলাকায় টাকা ট্রান্সফার করতে হবে, তখন যদি ওই যে এলাকাতে আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে বা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছে যদি শাখা না থাকে তাহলে কিন্তু আমার পরবর্তীতে একটু সমস্যায় পড়তে হতে পারে। তাই এটাও মাথায় রাখতে হবে কোন ব্যাংকের শাখা কতগুলো এবং কোন কোন জায়গায় বেশি সংখ্যক শাখা নিয়ে তারা ব্যাংক ব্যবসা পরিচালিত করছে। তো শাখারও বিষয়টাও কিন্তু আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আগে একটু চিন্তা ভাবনায় নিব। তারপরে দেখো বলছে তালিকাভুক্ত ব্যাংক। যদিও আমাদের দেশে যতগুলো ব্যাংকই রয়েছে সব ব্যাংকগুলোকেই কিন্তু তালিকাভুক্ত ব্যাংক বলা হয়, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রাপ্ত ব্যাংক বলা হয়। তারপরে হঠাৎ কোনো গড়ে ওঠা ব্যাংক আদলে তালিকাভুক্ত হয়েছে কিনা, রেজিস্ট্রেশন পেয়েছে কিনা এই বিষয়টাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ঋণ সুবিধা, ব্যাংক কিন্তু জনগণের কাছ থেকে অর্থ গ্রহণ করে, আবার সেই অর্থই লোন হিসাবে দিয়ে থাকে গ্রাহকদেরকে। তো অনেক ব্যাংক এই লোন দানের ক্ষেত্রে একটু উদারতাও প্রকাশ করতে পারে, শর্ত যে সমস্তগুলো লোন প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য সেই শর্তাবলীটাও কিছুটা কমিয়ে দিতে পারে। তো এই যে ঋণের নেয়ার ক্ষেত্রে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো যে ব্যাংক সর্বাধিক দিবে আসলে সেই ব্যাংক থেকেই ব্যাংকের সাথেই কিন্তু আমাদের যোগাযোগ করা উচিত এবং হিসাব খোলা উচিত। আরও একটি পয়েন্ট, সুদ। আসলে আমরা পড়ছি, দেখো একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যাব, আমাকে কোন বিষয়গুলো মাথায় একটু নিয়ে চিন্তা ভাবনা করে দেখতে হবে। এখানে বলছে সুদ। তো আমরা জানি আমাদের যে জমাকৃত আমানত রয়েছে সেই আমানতের উপরে ব্যাংক কিন্তু সুদ দিয়ে থাকে। তো রকম ভেদে সামান্য পরিমাণ এই সুদের তারতম্য দেখা দেয়। তো আমি যদি সর্বাধিক সুদ পেতে চাই তাহলে নিশ্চয়ই আমি মাথায় রাখবো কোন ব্যাংক সর্বাধিক সুদ আমাকে দিবে। আবার আমি যদি ব্যাংক থেকে লোন নিয়ে থাকি তাহলে কোন ব্যাংক আমাকে আমার কাছ থেকে স্বল্প মূল্যে সুদ চার্জ করবে, এই সুদের বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রাখার চেষ্টা করব। এরপরে দেখো লিখেছে সেবার উপরে চার্জ। ব্যাংক আমাদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, পরামর্শ দিয়ে থাকে, অর্থ স্থানান্তর করে থাকে, লকার সিস্টেমের সুবিধা দিয়ে থাকে, ওসি হিসেবে দায়িত্ব পালন করে থাকে। এই যে কাজগুলো করছে এটা কিন্তু তারা ফ্রি করে না, অবশ্যই এর উপরে চার্জ কর্তন করে। তো এই
চার্জের পরিমাণটা কি হতে পারে, ব্যাংক ভেদে এই চার্জের পরিমাণটা অবশ্যই কিছু না কিছু কম বেশি হয়। তাহলে আমি নিশ্চয়ই চাইবো যে ব্যাংক কম চার্জ করে সেই ব্যাংকে আমার অ্যাকাউন্টটা খুলতে। সর্বশেষ যেটা রয়েছে দেখো, ইলেকট্রনিক ব্যাংকিং। এটা কিন্তু আমরা সকলেই বর্তমানে বুঝে গেছি। এখন অনলাইন ব্যাংকিং সিস্টেম, আমার ব্যাংকে কি পরিমাণ টাকা জমা আছে, কেউ যদি টাকা উত্তোলন করে, কেউ যদি টাকা জমা দেয়, সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনে মেসেজ চলে আসে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমকে আমরা কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিং সেবা বলছি। আমাদের যে বর্তমানে এটিএম বুথ সিস্টেম রয়েছে, এই বুথের মাধ্যমে কিন্তু 24 ঘন্টায় আমরা কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারি। এই বিষয়গুলোকে আমরা কিন্তু ইলেকট্রনিক ব্যাংকিং সেবা বলছি। তো এটাও আমরা মাথায় রাখবো যে কোন ব্যাংকটা এই ইলেকট্রনিক ব্যাংকিংয়ের বিষয়গুলোতে বেশি আমাদের সহায়তা করতে পারে, কোন ব্যাংকের বিভিন্ন জায়গায় অসংখ্য পরিমাণে এটিএম বুথ রয়েছে যার মাধ্যমে আমরা সহজে টাকা উত্তোলন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে তোমরা একটা বর্ণনামূলক প্রশ্ন পাবে যে আমাদের যদি কেউ একজন ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে চায় বা চাও, তাহলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো। তো আমি খুবই সহজ সরল ভাষায় বলা চলে তোমাদের সামনে এই বর্ণনাগুলো দেওয়ার চেষ্টা করলাম। এর মধ্যে কোনো জটিল ভাষা নাই বা না বোঝার মতো কোনো শব্দ এই বইতে নাই। আশা করছি তোমরা সকলে বিষয়টা বেশ ভালোভাবে আয়ত্ত করতে পেরেছো। তো যাবার আগে ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়ে আজকের ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আমি যে এই ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়গুলো বললাম, এগুলো তোমরা বর্ণনামূলক আকারে লিখবে, 1 পৃষ্ঠা লিখবে। তো এখানে মোট 11টি পয়েন্ট রয়েছে, 11টি পয়েন্ট লিখতে হবে না, 1 পৃষ্ঠার মধ্যে লিখবে, যতটুকু হয় ততটুকুই। এটাই তোমাদের জন্য হোমওয়ার্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আবারও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। যেখানেই থাকো ভালো থাকো। আল্লাহ হাফেজ।